প্রিয় দর্শক, নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাসুদুল হক। আজকে আমরা আলোচনা করব রাজনীতি, অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের অবস্থা নিয়ে। আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি জনাব কামাল উদ্দিন সবুজ, উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক রাশেক রহমান, উপস্থিত রয়েছেন ইনবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রেজাউল ইকরাম এবং উপস্থিত রয়েছেন ঢাকার আশুলিয়ার ফরিদপুর নার্সারির মালিক মোহাম্মদ তোরাব আলী। তিনি একদম প্রান্তিক পর্যায়ের একদম নার্সারি মালিক। আমরা চারজনের সঙ্গে আজকে কথা বলবো। আপনাদের চারজনকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনাটা শুরু করতে চাই, সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বি চৌধুরী আজকে কিছু কথা বলেছেন, সেটা দেখেই আমরা আলোচনাটা শুরু করব। পরিষ্কার ভাবে বলে দিতে চাই, আমি পেট্রোল বোমার বিরুদ্ধে, একদম বিরুদ্ধে, ভয়ানক ভাবে, দারুণ ভাবে বিরুদ্ধে। কিন্তু আমি একটাই দাবি করছি, পেট্রোল মারে কে এটা খুঁজে বের করতে হবে। নতুন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, প্রধান বিচারপতি, আমার সারায় আবেদন, আপনি দয়া করে একটা কমিটি করে দেন, তারা খুঁজে বের করুক কারা কারা বোমা ধরা পড়েছে। এবার দলীয় পরিচয় কি বলতে হবে। মানুষের জানার অধিকার আছে। এদেশটি একক ভাগে একটি ব্যক্তির নয়, একটি দলের নয়। জনগণ জানতে চায় কারাই বোমা মারছে, কারাই পেট্রোল দিয়ে পুড়িয়ে মারছে। উনি তো আগে সংলাপ করতে চাইছিলেন, টেলিফোন করছিলেন, দাওয়াত দিয়েছিলেন, আসে নাই। কারেক্ট। এবারে ভুল কাজ করেছেন খালেদা জিয়া, সত্যি কথা যেটা ফ্র্যাঙ্কলি আমরা যা বুঝি। একদিন দাওয়াত দিলে যেতে হয়তো, যাবো না কেন। এইবার আমি নিশ্চিত খালেদা আর এই ভুলটা করবে না, এটা রাজনৈতিক ভুল ছিল। তা এখন প্রশ্ন হল, আপনি একবার দাওয়াত দিতে পারেন, দুইবার দাওয়াত দেওয়া যাইবে না, এটা কোন হাদিসে লেখা আছে? মহামান্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করব এবং দাবি করব, তিনি উচ্চ আসনে বসে আছেন, সেই হিসাবে এই অশান্তি, এই বিশৃঙ্খলা, এই জাতীয় সংকট উত্তরণের জন্য আপনার অবিলম্বে যত দেরি করবেন দেশের তত বেশি ক্ষতি হবে। অবিলম্বে আপনি আলোচনায় বসুন বিরোধী নেত্রী খালেদা জিয়ার সঙ্গে। পরিষ্কার কথা, দিস ইজ দ্য অনলি সলিউশন। এটা একমাত্র এবং একমাত্র উপায় যাতে আপনি দেশকে রক্ষা করতে পারেন। প্রশ্ন হচ্ছে, আপনি দেশকে রক্ষা করতে চান কিনা, এরপর এই প্রশ্ন তুলবে। যদি আপনি আলোচনা না করেন, যদি আপনি সংলাপে না বসেন, লোকে প্রশ্ন করতে শুরু করবে। উনি এখন সারা দেশের জ্যেষ্ঠ নেত্রী, দেশ পরিচালনার ভার তার হাতে, সুতরাং দায়িত্ব তার। দেশকে কেমন করে রক্ষা করবেন, এই দায়িত্ব তার। জি, আমরা সবুজ ভাই আপনার কাছে আমরা যেতে চাই যে এই সংকটটি চলছে 1 মাসেরও বেশি সময় ধরে, এটা থেকে উত্তরণের উপায়টা কি? আসলে আমরা গত 1 মাস ধরে একই কথা কিন্তু বারবারই বলছি, কিন্তু উত্তরণের কোনো পথ খুঁজে পাচ্ছি না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বাংলাদেশের 16 কোটি বা 18 কোটি বা 20 কোটি মানুষ একটি নির্দিষ্ট আইডিওলজিতে বিশ্বাস করবে বা একটি নির্দিষ্ট দল করবে, এটা কিন্তু গণতান্ত্রিক রাজনীতির কথা নয়। আমরা এটা খুব ভালো করে জানি যে আজকে গত 1 মাসের অধিককাল যে বাংলাদেশে যে চলছে, যে পেট্রোল বোমা যে নিহত, প্রত্যেকটি নিহত হওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে শুধু শঙ্কিতই করে না, রাজনীতির প্রতি বীতশ্রদ্ধ করে তোলে। তেমনি আমরা যে কথিত বন্দুক যুদ্ধে প্রতিদিন যে নিহতের ছবি দেখতে পাচ্ছি, আমরা যে বেওয়ারিশ লাশের যে ছবি দেখতে পাচ্ছি, এভাবে যে অসংখ্য বিচার বর্বিত হত্যার যে ছবি দেখতে পাচ্ছি, এগুলোও কিন্তু আমাদেরকে শুধু শঙ্কিতই করে না, রাজনীতির প্রতি আমাদেরকে বীতশ্রদ্ধ করে তোলে। আজকে বাংলাদেশে যে অবস্থা চলছে, আজকে সত্যিকার হলো একটি কথা, এটা বাস্তব যে গণতান্ত্রিক রাজনীতিতে সংলাপের কথা বা সমঝোতার কথা, এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। কিন্তু যারা আজকে বর্তমানে ক্ষমতায় আছেন, তারা হয়তো সংলাপের প্রতিদিনই তারা বলছেন যে তারা সংলাপে কোনোভাবে সংলাপ করবেন না। যারা আন্দোলনে আছেন তারা বলছেন যে তারাই আন্দোলন থেকে পিছপা হবেন না। এর মধ্যে থেকে বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলাদেশের মানুষ অত্যন্ত এক অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে দিনাতিপাত করছে। তাহলে এই সংকট থেকে উত্তরণের পথ কি? সংকট থেকে উত্তরণের পথ একটি কথা কি আমি যেটা বলবো, আমার কথা হচ্ছে যে আজকে আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই, দেখেন 1/11 যে ঘটনাটা ঘটেছিল, 2টি বছর বাংলাদেশকে রাজনীতির মহাসড়ক থেকে রাজনীতিকেই নির্মূল করে দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছিল। এবং আমরা এটা সত্যি কথা যে দেখেন, তখন 2 নেত্রী কিন্তু বাংলাদেশের অন্যতম প্রধান 2 নেত্রী কিন্তু তখন অন্তরীণ হয়েছিলেন, সেটা আমরা সবাই জানি। তখন এরপরে আমরা যেটা দেখতে পেলাম যে তারা যখন দেখলো যেটা সম্ভব নয়, তখন আমার যেটা ধারণা, আমার মনে হয় যে একটি যে পলিটিক্যাল এক্সিজেন্সির মধ্যে দিয়ে, সুবিধাবাদের মধ্যে দিয়ে একটি পক্ষকে কাছে নিয়ে একটি নির্বাচন করে পরবর্তী পর্যায়ে ওই প্রক্রিয়ায় কিন্তু
প্রলম্বিত করা হচ্ছে। আজকে দেখেন, আজকে একটি রাজনৈতিক দল, আপনি ওই রাজনীতি বিশ্বাস করেন কি করেন না সেটা ভিন্ন আলোচনা, কিন্তু আজকে একটি অন্যতম প্রধান রাজনৈতিক দলের মহাসচিব জেলে, তার নেতাকর্মীরা সব পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে হামলা, তাদের বিরুদ্ধে মামলা, তাদের বিরুদ্ধে নিবর্তনমূলক যত ব্যবস্থা সবই হচ্ছে, এবং ওই দলের শীর্ষ নেত্রী কিন্তু আজকে এক ধরনের অন্তরণের মতোই আছে। এটা থেকে কিন্তু সরকারের কাছ থেকে কোনো ব্যাখ্যাও পাওয়া যাচ্ছে না। আমার কথা হলো, এটা বাংলাদেশের বাস্তবতা যে বিএনপি এবং আওয়ামী লীগ বাংলাদেশে 5 কোটি বা তারও বেশি, হয়তো লেটেস্ট কোনো সার্ভে নাই, সাপোর্ট এনজয় করে। আপনি একটি দলকে বাদ দিয়ে রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতির যদি চিন্তা করে এই মুহূর্তে, আমার মনে হয় এটা কোনো মতে, এটা মনে একটা অবাস্তব চিন্তা, এবং এটা মনে হয় গণতন্ত্রের প্রতি উপহাস করারই শামিল। তো কাজে বাস্তবতা যেটা হচ্ছে, সেই বাস্তবতা হচ্ছে যে সত্যিকার অর্থে যদি আপনি যে গণতন্ত্র চান, তাহলে আপনাকে সমঝোতায় বসতেই হবে। এটা একবার টেলিফোন করেছেন, যেটা বিচ্যুতি সাহেব বললেন যে এরপর আবার করা যাবে না, সেটা কিন্তু আবার ঠিক না। আবার এটাও ঠিক যে বিরোধী দলীয় নেত্রী, যিনি এখন খালেদা জিয়ার যে 7 দফা দেওয়া হয়েছিল, সেখানেও কিন্তু একটি অন্যতম প্রধান শর্ত ছিল, ইয়ে ছিল যে সংলাপের আয়োজন। আমরা একটা জিনিস কি আমার কাছে খুব মাঝে মাঝে খুব আশ্চর্য লাগে, যে যারা ক্ষমতায় থাকেন এই ধরনের রাজনীতিক কোনো অস্থিরতার মধ্যে, রাজনৈতিক সংকটের সময় সরকারের পক্ষ থেকে কিন্তু আমরা সবসময় দেখেছি অতীত ইতিহাসে যে সংলাপের প্রস্তাবগুলো আসে। এখন দেখা যাচ্ছে বিরোধী দল থেকে বারবার সংলাপের কথা বলা হচ্ছে, কিন্তু সংলাপের কোনো আয়োজন নাই। কাজে এখানে যদি উভয় পক্ষকে ছাড় দিয়ে যদি কোনো একটা জায়গায় আমরা যেতে না পারি, তাহলে এই অবস্থা কতদিন চলবে আমরা কিন্তু কেউ জানি না। আমরা আজকে যতই বলি না কেন যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, কিন্তু আমরা কিন্তু বাস্তবের চিত্র কিন্তু ভিন্ন। আর এভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর একটি দেশ সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। বাংলাদেশের 43 বছরের যত অর্জন যাই আছে সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। তা আমি মনে করি কর্তৃত্ববাদের যে চিন্তা আমাদের অনেকের মাথার মধ্যে ঢুকেছে, সেটাকে ঝেঁটে ফেলে দিতে হবে। এবং রাষ্ট্র যে যন্ত্রগুলো আছে, যে রাষ্ট্রযন্ত্রগুলোকে আজকে আমরা নিজের রাজনীতির জন্য হয়তো ব্যবহার করছি, আজকে ক্ষমতার গণতান্ত্রিক রাজনীতিতে আজকে যে অবস্থানে আছেন, কালকে হয়তো বিপরীত অবস্থানেও চলে যেতে পারেন কেউ। তখন একই জিনিস যদি এই আচরণ করা হয়, তখন কি ঘটবে? আসলে এটা কোনোভাবেই শুভ লক্ষণ নয়। আজকে এই কথাও আসছে যে আজকে গণমাধ্যমের একজন কর্মী হিসেবে আমি বলতে চাই, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি আমরা চাই কি চাই না, এটা গণমাধ্যমকেও ভাবতে হবে। এই কারণে যে যদি চাই, তাহলে এখানে গণতান্ত্রিক রাজনীতির কথা হচ্ছে অ্যাকোমোডেশন, গণতন্ত্রের রাজনীতির কথা হচ্ছে সমঝোতা, গণতান্ত্রিক রাজনীতির কথা হচ্ছে আমরা কতগুলি মৌলিক বিষয়ে আমাদেরকে ঐক্যমতে পৌঁছতে হবে। সেটা অর্থনীতির বিষয় থাকতে পারে, পররাষ্ট্র নীতির বিষয় থাকতে পারে, বিভিন্ন অনেক বিষয়। কিন্তু আমরা যদি কোনো কিছু আলোচনাই না করি, তাহলে আমাদের কোনো প্রতিনিধিত্বশীল কোনো যদি সংসদই না থাকে, রাজনীতি না থাকে, রাজনীতিকে যদি পলিটিক্যাল হাইওয়ে থেকে যদি রাজনীতিকে, গণতান্ত্রিক রাজনীতিকেই যদি বিচ্ছিন্ন করে দেওয়া হয়, এবং যেটা যদি কেউ মনে করে যে আজকে আমরাই থাকবো, অন্য কেউ আর পারবে না, আমরা একটি রাজনৈতিক সমস্যাকে আইন শৃঙ্খলা জনিত সমস্যা হিসেবে চিহ্নিত করে নির্মূল করে দিব, পলিটিক্স অফ অ্যানিহিলেশন বাংলাদেশে আমার মনে হয় সম্ভব না। এটা ক্ষণিকের জন্য এটাকে দমিয়ে রাখা সম্ভব হলো, এটা আবার মাথাছাড়া দিয়ে উঠবে। কাজে আমি মনে করি সবারই শুভবুদ্ধির উদয় হোক, এবং বাংলাদেশের যে বাস্তবতা, সেই বাস্তবতা মানুষ না হলে এই গণতান্ত্রিক রাজনীতির প্রতি এখন বিতশ্রদ্ধ হয়ে পড়ছে। এটা কিন্তু গণতন্ত্রের জন্য ভালো নয়, এবং গণতন্ত্র যদি না থাকে তাহলে কখনোই কোনো উন্নত নেতৃত্ব গড়ে উঠবে না, আপনি যত কথাই বলেন না কেন। আর আমি মনে করি যে আমরা যে বহুদলীয় গণতন্ত্রের কথা বলছি, সকল মত এবং পথের প্রতি আমাদের শ্রদ্ধা থাকতে হবে। আমাদের রাজনীতি ভিন্ন থাকুক, আমাদের মতামত ভিন্ন থাকুক, আমরা আমাদের বাংলাদেশ শুড বি এ ব্যাটেল ফিল্ড অফ আইডিয়াজ। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে আমরা দেখছি, আমরা সেখান থেকে কিন্তু অনেক দূরে সরে এসে আজকে আমরা গণতন্ত্রকে মৃত আমরা দেখতে হচ্ছে। আমরা এটা চাই না। আমরা চাই হলো যে সত্যিকার অর্থে একটি প্রতিনিধি সরকার, এবং যে সরকার একটি সত্যিকার অর্থে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটা গঠিত হবে। আমি একটা বলে শেষ করি, আমি এটাও মনে করি যে একটি নির্বাচন, একটি ইনক্লুসিভ নির্বাচনে কিন্তু বর্তমানে যে সমস্যা চলছে সেটার কিন্তু সমাধান নয়। কিন্তু কারণ আজকে যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে যে অনেক খারাপ অনেক কিছু, যেমন পেট্রোল বোমা থেকে শুরু করে অনেক কিছু অবতারণা হয়েছে, কালকে আরেকটি দল যখন ক্ষমতা আসবে, এটা তো অন্যরা করবে না, সেটা তো নিশ্চয়তা না। কাজেই
এই জন্য আমি বারবার সংলাপের কথাটা বলছি। একটা ইনক্লুসিভ নির্বাচন হলে কিন্তু এই সমঝোতাটা, এই সংলাপটা চালিয়ে যেতে হবে। বাংলাদেশের সমস্যা কিন্তু অনেক গভীরে, কিন্তু অনেক সমস্যা বাংলাদেশের। কাজে আমি মনে করি যে এখন অনেকে বলছে যে নির্বাচন হয়ে গেলে এই সমস্যা সমাধানের, আসলে তা নয়। কিন্তু নির্বাচনটাও হতে হবে। নির্বাচন পরবর্তী যেই মানে সরকার কিভাবে তার দৃষ্টিভঙ্গি রাখবে, বিরোধী দলের কিভাবে কি ভূমিকা হবে, বিরোধী দল যথাযথভাবে ভূমিকা পালন করতে পারবে কিনা, তাদের উপরে দমনমূলক নিপীড়নমূলক বিষয়গুলি আসবে কিনা, এই সব কিছুই কিন্তু একটা জায়গায় রুলস ও প্রসিডিউরের মতো করে আমাদের মনে যেতে হবে। তাহলে মনে হয় কিছুটা হলেও আমরা শান্তিপূর্ণ সহাবস্থানের কথা ভাবতে পারি। এবং রাশেক ভাই, আপনার কাছে আমরা যেতে চাই যে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বি চৌধুরী সাহেব বললেন যে পেট্রোল বোমা যারা মারছে তাদেরকে খুঁজে বের করতে হবে, এবং সবুজ ভাই যে কথাটি বললেন যে সবার মধ্যে একটা শুভ বুদ্ধির উদয়ের একটি আশা তিনি করলেন। আপনাকে ধন্যবাদ। প্রথমেই আমাদের সাবেক রাষ্ট্রপতি জনাব বদরুদ্দোজা চৌধুরীর কথার সূত্র ধরেই শুরু করতে চাই। উনি বলেছেন যে যারা পেট্রোল বোমা মারছে তাদেরকে খুঁজে বের করতে হবে। আমি নিশ্চিত যে আপনারা তো জানেনই, এবং টেলিভিশনের সামনে যারা দর্শকরা আছেন, গতকালকে নারায়ণগঞ্জে এএসআই ফরিদা খানম, একজন মহিলা পুলিশ অফিসার, তিনি নিজে এককভাবে 2 জন পেট্রোল বোমা হামলাকারীকে গ্রেপ্তার করেছেন এবং তাকে ইতিমধ্যে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। এই উদাহরণটি আমি এই কারণে দিলাম যে প্রতিদিনই কিছু না কিছু পেট্রোল বোমা হামলাকারী, ককটেল বোমা হামলাকারী, নাশকতা সৃষ্টিকারী ধরা পড়ছেন। তবে বদরুদ্দোজা চৌধুরী সাহেবের প্রতি উইথ অল ডিউ রেসপেক্ট, সকল সম্মান প্রদর্শন করে বলতে চাই, উনি তো এই দেশেরই রাষ্ট্রপতি ছিলেন। হঠাৎ করে আজকের কথা শুনে মনে হলো যে তিনি বোধহয় বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন না, অন্য কোনো দেশের রাষ্ট্রপতি ছিলেন। দ্য রিজন বিং, এই দেশের পুলিশের সক্ষমতা, তার পারদর্শিতা, এটি তো নতুন কোনো ঘটনা না, এটা 100 বছর ধরে গড়ে উঠেছে। এবং বাংলাদেশ অপেক্ষাকৃত একটি নতুন দেশ, 43 বছর হয়েছে, আমাদের সীমাবদ্ধতাও আছে। 17 কোটি মানুষের দেশে মাত্র 1.5 লক্ষ পুলিশ বাহিনী। যেই পুলিশ বাহিনীর দায়িত্ব ছিল আপনার ঘরে ডাকাতি হয় কিনা সেটার থেকে আপনাকে রক্ষা করা, ট্রাফিক নিয়ন্ত্রণ করা, অথবা অন্য কোনো অন্যায় সংগঠিত হচ্ছে কিনা সেটা প্রতিরোধ করা, সেখানে আজকে সমস্ত দেশের প্রত্যেকটি পুলিশ বাহিনীর সদস্যকে তাদের মূল প্রাথমিক যে দায়িত্ব, সে দায়িত্ব থেকে সরে এসে এই নাশকতাকে থামানোর কাজে লিপ্ত হতে হয়েছে। এবং 17 কোটি মানুষ, 65,000-এর বেশি গ্রাম, শত শত উপজেলা, হাজার হাজার ইউনিয়ন, সেখানে দাঁড়িয়ে থেকে উনি যখন বলেন যে জাতি জানতে চায়, অবশ্যই প্রতিদিন পত্রিকা পড়লে আপনারা দেখতে পারবেন যে কে কোথায় ধরা পড়ছে, কি অবস্থায় ধরা পড়ছে এবং কি ধরনের অস্ত্র নিয়ে তারা ধরা পড়ছে। শুধু তাই না, এটাও বলা দরকার যে তদন্তের প্রয়োজনে কিন্তু অনেক সময় তথ্য গোপন রাখতে হয়। কারণ আমি একটি অন্যায় সংগঠিত করতে গেলাম, আমার যিনি সাথী, তার যে তথ্য আমি পেয়ে গেলাম, এই তথ্যটি যদি আমি আমার গণমাধ্যমের মাধ্যমে প্রকাশ করে দিই, তাহলে আমি কিভাবে আশা করতে পারি যে আমি যে অপরাধী, আমার সাথীকে আমি গ্রেপ্তার করব? অর্থাৎ অবাস্তব প্রস্তাবনা, অবাস্তব চিন্তা ভাবনা করার কোনো কারণ নাই। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে নাই, বা জাপানে নাই, বা ইংল্যান্ডে নাই, যে আমরা হঠাৎ করে আলাদিনের আশ্চর্য চেরাগের মতো আশা করব যে 1 দিন 2 দিনের ভিতরে নাশকতা দূর হয়ে যাবে। দ্যাট ইজ নট কারেক্ট। আমি ওনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি, যেহেতু উনি বাংলাদেশের রাষ্ট্রপতি একসময় ছিলেন, আমার মনে হয় হি শুড রিফ্রেশ হিজ মেমোরি, ওনার স্মৃতিশক্তিকে আবার নতুন করে একটু ফ্রেশন আপ করে বাংলাদেশের বাস্তবতায় কথা বললে হয়তোবা সমস্যা সমাধানের কাছাকাছি আমরা যাব। আর মানুষ তো জানতে চায়, সে উত্তরটা আপনাকে আমি দিলামই, প্রতিদিনই গণমাধ্যমে এই খবরগুলো আসছে। 2 নাম্বার, তিনি হাদিসে কোথায় উল্লেখ আছে যে একজনকে দাওয়াত দিলে দ্বিতীয়বার দাওয়াত দেওয়া যায় না, এই কথাটা উল্লেখ করেছেন, ভালো কথা বলেছেন। একজনকে দাওয়াত দিলে তো 100 বার দাওয়াত দেওয়া যায়। কিন্তু আমার ওনার জন্য একটা প্রশ্ন আছে, সচেতন জনতার জন্য একটি প্রশ্ন আছে। যিনি আমার ভাইকে পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে মারে, যিনি আমার বোনকে তার সুন্দর চেহারা, তার লাবণ্য, তার কমনীয়তাকে সারা জীবনের জন্য পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে কেড়ে নিয়ে নেয়, যে আমার সন্তানের ভবিষ্যৎকে ধ্বংস করে দেয় নাশকতায় লিপ্ত করার মধ্য দিয়ে, তাকে দাওয়াত দেওয়ার হাদিস কোথায় আছে? আপনারা সবাই জানবেন, ইসলাম ধর্ম, খ্রিস্টীয় ধর্ম, পৃথিবীর যত ধর্ম আছে প্রত্যেক জায়গায় পরিষ্কারভাবে বলা আছে, যিনি অন্যায় করবেন, যিনি অন্যায়ের সাথে জড়িত থাকবেন, তাকে শাস্তি দিতে হবে, দাওয়াত নয়। অর্থাৎ সংলাপ, আপনি একজন সভ্য ভদ্রচিত মানুষ, যার ভিতরে ক্ষমতার লিপ্সা কাজ করে না, যার মাঝে দুর্নীতি কাজ করে না, তার সাথে সংলাপ করতেই পারবেন।
যার ভিতরে ভালোবাসা কাজ করে তার সাথে আপনি সংলাপ করতেই পারবেন, আমি ওনার সাথে একমত, সংলাপের কোনো বিকল্প নাই। কিন্তু আজ এই যে দানবীয় শক্তি, এই দানবীয় শক্তি জাতীয়তাবাদী দল জামাতে ইসলামী শিবিরের ছত্রছায়া থেকে তারা সকলে একসাথে মিলে বাংলাদেশের অসহায় নিরস্ত্র মানুষের উপর পেট্রোল বোমার আঘাতে তাদেরকে তছনছ করে দিচ্ছে। সেই জায়গায় আপনি আগে সংলাপ করবেন? তাতে কি সত্যি বুকে হাত দিয়ে কোনো বিবেকবান মানুষ বিশ্বাস করবে যে এই সংলাপের শান্তি ফিরে আসবে? বাংলাদেশ সরকারের প্রথম এবং মূল দায়িত্ব এখন হচ্ছে যেভাবেই হোক এই নাশকতাকে দমন করতে হবে। তবে এটাও মনে রাখতে হবে, ইংরেজিতে একটা শব্দ আছে অ্যানথ্রোপোসেন্ট্রিক অ্যাপ্রোচ। যেহেতু আমরা জড় বস্তু নিয়ে কাজ করছি না, যেহেতু আমরা অঙ্ক বা গণিত শাস্ত্র নিয়ে কাজ করছি না, মানুষ নিয়ে কাজ করছি, সেহেতু এই নাশকতা দমন করায় কিছু সময় লাগবে। জনগণের জাগরণের প্রয়োজন আছে, জনগণের ধৈর্যের প্রয়োজন আছে। এবং আপনি জানেন যে গতকালকে বাংলাদেশেরই 3 জন দামাল ছেলে, আমি তাদেরকে বলবো সাহসী ছেলে, তারা কিন্তু পেট্রোল বোমা হামলাকারী ধরিয়ে দিয়েছে এবং তারা পুরস্কার পেয়েছে। শুধু তাই না, তাদের ভিতরে জাগরণ বোধ এতই বেশি, তারা মানুষকে এতটাই ভালোবাসে যে তাদের টাকা প্রয়োজন থাকলেও ওই পুরস্কারের টাকা তারা আজকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে দান করে দিয়েছেন শুধুমাত্র এই দগ্ধ মানুষদের সহযোগিতার জন্য। এখানে কয়েকটা কথা না বললেই না। এখানে উনি বলেছেন বিএনপিকে বাদ দিয়ে। দেখুন, আপনি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, আবারও বিনয়ের সাথে বলি, বিএনপিকে বাদ দিয়ে কোনোদিনও নির্বাচন করার কোন রকম ইচ্ছা বাংলাদেশ আওয়ামী লীগের ছিল না। আর তাই 5ই জানুয়ারি 2014 সালের আগেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদাত্ত আহ্বান জানিয়েছেন বেগম খালেদা জিয়াকে, তিনি তা প্রত্যাখ্যান করেছেন। তবে এখানে দর্শকদের জন্য বলতে চাই যে আমি নির্বাচন করব কি করব না সেই সিদ্ধান্তটিও কিন্তু একটি গণতান্ত্রিক অধিকার, যেটিকে ইংরেজিতে আমরা বলি অ্যাবস্টেইন করা। এবং গণতন্ত্র 40 বা 50 বছর পুরানো কোনো ঘটনা নয়, এটি হাজার হাজার বছর ধরে তৈরি হয়েছে। সেখানে অ্যাবস্টেইন যে শব্দটা, এটাকে যথেষ্ট মূল্য দেওয়া হয়েছে। আমার দুঃখ শুধু একটাই, আমি মনে করি বিএনপি 5ই জানুয়ারি নির্বাচনে গেলে খুবই ভালো হতো, তারা ভালো ফলাফল করতেন। কিন্তু গণতন্ত্র শুধু মুখে, আসলে কাজে তো নয়। তাই বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, তিনি সমস্ত বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ওনার ভাষ্য অনুযায়ী কোটি কোটি সমর্থক, যাদের প্রতিনিধিত্ব করে ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, উপজেলা কমিটি, জেলা কমিটি, সর্বশেষে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, কারোর সাথে কোনো বৈঠক না করে গণতান্ত্রিক সিদ্ধান্ত না নিয়েই তিনি নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ আপনি মুখে গণতন্ত্রের কথা বলবেন কিন্তু গণতন্ত্রের চর্চা করবেন না, সেটা হতে পারে না। আমি আবারও বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে একজন সাধারণ কর্মী হিসাবে ইনশাল্লাহ আগামী দিনের নির্বাচনে অবশ্যই বিএনপিকে নির্বাচনে আসতে হবে, আমরা চাই। শুধু একটাই কথা বলতে চাই, রাশিক ভাই, আমরা পরে আসি আবার আপনার কাছে। একটা ভাইটাল পয়েন্ট ছিল, আমি জাস্ট শর্টে বলে দিতে পারি। তত্ত্বাবধায়ক সরকারের কথা তিনি তুলেছেন, এই জায়গায় আমি শুধু একটু বলতে চাই যে কেন আমরা 5ই জানুয়ারি নির্বাচনে জনপ্রতিনিধিত্বশীল তত্ত্বাবধায়ক সরকারের কথা বললাম। এই কারণ হচ্ছে, জাতীয়তাবাদী দল যেই তত্ত্বাবধায়ক সরকার তৈরি করে গেলেন, যেখানে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন তিনি নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, সেই সুযোগটার কারণে, যেহেতু সেখানে জনপ্রতিনিধিত্বশীল ছিল না, সেই সুযোগের কারণেই কিন্তু আমরা যে বলে থাকি যে সেনাবাহিনী চলে আসলো, 2 বছর আমাদের কষ্ট করতে হলো। অর্থাৎ আমাদেরকে রাজনৈতিক বিবর্তনে বিশ্বাস করতে হবে। সময়ের প্রয়োজনে দেশের গুরুত্ব বাড়বে, দেশের প্রাসঙ্গিকতায় আমাদের রাজনৈতিক বিবর্তন নিয়ে আসতে হবে। যদি বিবর্তনের মন মানসিকতা আমাদের না থাকে, তাহলে সংলাপ বলুন আর যাই বলুন, তাতে কোনো কাজ হবে না। আর সবশেষে তো বলতে চাই, মহাত্মা গান্ধী একটা কথা খুব পরিষ্কারভাবে বলেছেন, compromise is about give and take, and in politics compromise is vital. However, you cannot compromise on the fundamentals. যেগুলো আমাদের মৌলিক বিষয়, সেই সব জায়গায় কম্প্রোমাইজ করা যাবে না, সমঝোতা হবে না, সংলাপ হবে না। কি সেগুলো? স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, স্বাধীনতা যুদ্ধে রাজাকার, আল বদর, আল শামস, তাদের বিচার, এবং পরবর্তী সময়ে যেসব খুন হত্যাকাণ্ড হয়ে গেছে সেই বিচারহীনতার সংস্কার, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড, জাতীয় চার নেতার হত্যাকাণ্ড, মেজর জেনারেল জিয়াউর রহমান, কর্নেল তাহের, শাহ এম.এস. কিবরিয়া, আসাদুল্লাহ মাস্টার, 21শে আগস্টের গ্রেনেড হামলা, প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করার মধ্য দিয়ে এই দেশ থেকে প্রথমে বিচারহীনতার সংস্কার দূর করতে হবে। তারপর রাশিক ভাই, আমরা আপনার কাছে একটু পরে আসবো। আমরা যেতে চাই রেজাউল ইকরাম ভাইয়ের কাছে। আমরা ইকরাম ভাই, আমরা রাজীব ঘোষের একটা রিপোর্ট আমরা একটু দেখে আসতে চাই, ট্যুরিজম নিয়ে। আপনি ট্যুরিজম নিয়ে কথা বলবেন, কয়েকদিন আগের করা রিপোর্ট আমরা দেখে আসি যে ট্যুরিজমের কি অবস্থা।
প্রাকৃতিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক প্রত্নতত্ত্ব সব সম্পদেই সমৃদ্ধ বাংলাদেশ। এ কারণে বিদেশি পর্যটকদের কাছে সবুজ বাংলাদেশ এক অন্যতম আকর্ষণের দেশ হিসেবে বিবেচিত। এ দেশে রয়েছে প্রাচীন সভ্যতার নিদর্শন, নাতিশীতোষ্ণ জলবায়ু এবং বৈচিত্র্যময় সংস্কৃতি। পর্যটন খাতের পরিসংখ্যান বলছে, গত কয়েক বছরের তুলনায় এই মৌসুমে গত বছরের চেয়ে 25 থেকে 30% বেশি পর্যটক আশা করছিলেন সংশ্লিষ্টরা। বিএনপি সহ 20 দলীয় জোটের টানা অবরোধ, হরতাল এবং নানা রকম সহিংসতায় পর্যটক কমতে কমতে এখন একেবারে তলানিতে এসে ঠেকেছে। অনেক দেশই সরাসরি তাদের নাগরিকদেরকে বাংলাদেশ ভ্রমণের বিষয়ে সতর্ক করে দিয়েছে। তারা এখন আর বাংলাদেশে বেড়ানোটাকে নিরাপদ মনে করছে না। তাদের বক্তব্য হচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতি যতদিন পর্যন্ত ভালো না হবে তারা বাংলাদেশের প্রোগ্রাম ডিক্লেয়ার করবে না, পর্যটক পাঠাবে না। আগামী মার্চ পর্যন্ত আমাদের যে সিজন, সেই মার্চ পর্যন্ত সিজনে যদি এরকম রাজনৈতিক সহিংসতা চলতে থাকে, তাহলে আমি ধরেই নিতে পারি যে আমাদের সমস্ত ট্যুর গ্রুপগুলি ক্যান্সেল হয়ে যাবে। ট্যুর অপারেটররা বলছেন, খুব শিগগিরই সরকার উদ্যোগ না নিলে পর্যটন শিল্পের এই ক্ষতি দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। সেপ্টেম্বর মাসের যে সিজন, সেই সিজনটাকে আমরা যদি ধরতে চাই, তাহলে এখনই আমাদের যে ফরেন মিশনস যারা আছে তাদের মাধ্যমে আমাদেরকে বিদেশি পর্যটকদের এবং ট্যুর অপারেটরের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে। টুরিস্ট সাপ্লাইং কান্ট্রি যেগুলো আছে তাদের সাথে আপনার রোড শো করা, তাদের সাথে আপনার ফ্যাম ট্রিপ করা, তাদেরকে বাংলাদেশে নিয়ে আসা, ইমেজটাকে ফিরে আনার জন্য যা যা করা দরকার এই কাজটা করতে হবে। এই অচলাবস্থার শুরুতে সরকারি উদ্যোগেই দেশের বিভিন্ন স্থান থেকে বিদেশি পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার কথা উল্লেখ করে পর্যটন মন্ত্রী বললেন, এই শিল্প নিয়ে সরকার সচেতন রয়েছে। যদি বাইরের মানুষ দগ্ধ হয়, এই যে ক্ষতি, এটা বাইরে যে ইমেজটা তৈরি হবে সেটাকে ক্ষতিপূরণ বছরের পর বছর করেও এটা করা যাবে না। সুতরাং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির উন্নতির বাইরে দাঁড়িয়ে ট্যুরিজমের জন্য আলাদা কোনো স্পেস জায়গা করে না আসবে, এটাই মনে করি না। পর্যটন শিল্প সংশ্লিষ্টরা বলছেন, যেসব দেশ থেকে বেশি পর্যটক আসেন, বাংলাদেশের বিষয়ে তাদের আস্থা ফিরিয়ে আনা না গেলে এবছরের আগামী পর্যটন মৌসুমে বিদেশি পর্যটক খুঁজে পাওয়া যাবে না, যা দেশের পর্যটন শিল্পের জন্য অনেক বড় ক্ষতি। রাজীব ঘোষ, ATN নিউজ, ঢাকা। জি ইকরাম ভাই, এখন আপনাদের কি অবস্থা? মানে এক মাসের উপর ধরে হরতাল অবরোধ চলছে। দেখুন যে আসলে তো পর্যটন শিল্পটা আমাদের এখন পর্যন্ত কিন্তু হাঁটি হাঁটি পা করে চলছে। এখনো পর্যন্ত রানওয়েতে আছে, টেক অফ করেনি। এটা হচ্ছে বাস্তব কথা আর কি। সেখানে ধরেন এখন পর্যন্ত যা কিছু হয়েছে, আমরা যারা প্রাইভেট সেক্টরে কাজ করছি তাদের একটা উদ্যোগেই বলা যায় যে আমরা এগিয়ে যাচ্ছি। যেরকম গার্মেন্ট শিল্পটা যখন শুরু হয়েছিল তখন কিন্তু সেলফ মেড একটা সেক্টর, পরে সবাই আসবে যখন দেখবে আলোকিত একটা সেক্টর হবে। তো এখন ধরেন আমরা যেখানে টেক অফ করতে পারিনি, আর তারপরে গভর্নমেন্টের এত প্রায়োরিটি লিস্ট আছে যে আমাদের পর্যটন শিল্পটা কোনো 10-এর মধ্যে পড়ে না আর কি প্রকৃত অর্থে। হাওয়ার আমরা যেভাবে এগোচ্ছিলাম চলছিল, এবং সত্যি কথা বলতে কি এই একটু আগে যেগুলো বললো যে পর্যটন শিল্পের যেগুলো এলিমেন্টস লাগে আমাদের সবই আছে। উৎসব বলেন, পর্বণ বলেন, আর্কিওলজি বলেন, তার ধর্মীয় স্থান বলেন, মানে কি নাই, প্রকৃতি থেকে শুরু করে এভরিথিং যা যা দরকার। অনেক দেশে কিন্তু তা নাই, কিন্তু তারপরেও তারা অনেক ভালো করছে। যেটা মালয়েশিয়া বলেন, ম্যানমেড থিংস হচ্ছে, আমাদের সব কিছু আছে। বাট হাওয়া এগুলো নিয়ে যখন আমরা কেবল এগোচ্ছিলাম, যেটা একটু আগে বলেছে যে আমাদের ডোমেস্টিক গ্রোথ কিন্তু প্রায় 25 to 30% প্রতি বছরই বাড়ছে, এবং বিদেশি পর্যটকদের সংখ্যা ধরেন অ্যাবাউট 20-25 হচ্ছে। সেখানে এরকম একটা জায়গায়, যেমন ধরেন যে আমরা জানি যে নেপালে যখন মাওবাদী আন্দোলন হয়েছে, তারপরে ধরেন শ্রীলঙ্কায় কিংবা থাইল্যান্ডে যখন এত কিছু চলছে রাজনৈতিক ডামাডোল, সেখানে কিন্তু টুরিস্টরা ফিলই করতে পারে না যে সেখানে কিছু হচ্ছে। অতএব আমাদের টুরিস্টের কথা ভাবার তো কোনো অবকাশই নেই, যেখানে শিশু, গর্ভবতী মা থেকে শুরু করে স্কুলের নোবডি, ইভেন কৃষক, কেউই নিরাপদ নয়। সেখানে তো আমরা ভাবতেও পারি না। যার জন্য আমাদের প্রচুর যারা বিদেশি ট্যুর কন্ডাক্ট, এটা তো বহু আগে ফিক্সড হয়ে যায়, কারা কারা আসবে, কীভাবে প্ল্যান্ড ওয়েতে করতে হয়, সেগুলো সবই ক্যান্সেল হয়ে গেছে। যেখানে প্রায় ধরেন কক্সবাজার প্রায় অ্যাবাউট 400 হোটেলস আছে, যাদের অন অ্যান অ্যাভারেজ অকুপেন্সি রেট ধরেন অ্যাবাউট 60%, সেখানে এখন 10%, 5 থেকে 10% নেমে এসছে। সবচেয়ে বড় কথা হলো যে আমাদের কিন্তু কেবল এখানে
শুরু হয়েছিল এই সেক্টরে ইনভেস্টররা এগিয়ে আসছিল। এটা কিন্তু আগে খুব একটা ইনকারেজ সেক্টর ছিল না, খুব ডিসকারেজ সেক্টর ছিল, যে রিটার্নটা খুব স্লো, দিস অ্যান্ড দ্যাট। বাট এখানে 100% মানে ভ্যালু এডিশন আছে। সেখানে ধর আপনি জানেন শ্রীমঙ্গলের মতো জায়গায় হাজার হাজার কোটি টাকা দিয়ে মানুষ কিন্তু রিসোর্ট করেছে, হোটেল করেছে অফ হাই স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। ঢাকাতেও বহু প্রপার্টিজ আগে আসতেছে বিকজ অফ যেহেতু অর্থনৈতিক কর্মকাণ্ড ছিল। আমাদের এখানে বেসিক্যালি যে আমরা বলি ধরেন 5 থেকে 6 লাখ টুরিস্ট বছরে আসে আর কি বিদেশিরা, এটা কিন্তু অনেকটাই মানে ব্যবসায়িক কেন্দ্রিক আর কি। তো সেখানে এই যে প্রপার্টিগুলো গ্রো করছিল, একবার যদি এটা ডিসকারেজড হয়ে যায় ইনভেস্টার্সরা, তাহলে তো ভবিষ্যতে তারা আর এগিয়ে আসবে না। অতএব আমাদের এই সেক্টরটা ভীষণভাবে হার্ট হিট, এবং ট্যুর তো সব ক্যান্সেলই হয়েছে, কোনো অকুপেন্সি নাই, এবং হোটেলগুলোতে হাহাকার। শুধু তাই নয়, বেতন নাকি দিতে পারছে না কর্মকর্তা কর্মচারীদের এখন। এক্স্যাক্টলি, শুধু তাই নয়, এর সঙ্গে তো আরো অনেক ইন্ডাস্ট্রি জড়িত, যে মনে করেন মুরগির ফার্ম থেকে শুরু বা আই মিন অ্যালাইড যত সবই তো একদম বন্ধ হয়ে গেছে। অতএব আমাকে যেরকম একজন টুরিস্ট বলে, আমি বলে যে অ্যাটলিস্ট ঢাকাটা দেখে যাও, ইটস সেফ ফাইন। তখন সে বলল যে ক্যান ইউ গিভ গ্যারান্টি অফ মাই লাইফ, এগুলি সম্ভব নাকি, কি বল? অতএব এগুলো কোনো উত্তর নাই। যাই হোক, আমি মনে করি যে যে অবস্থায় আমরা পেরোচ্ছি এটা একটা অবসান হওয়া দরকার, না হলে এই সেক্টরটা আবার উঠে দাঁড়ানো, ঘুরে দাঁড়ানো কঠিন। গত বছর কিন্তু এই সময় যেটা সিজন, আমাদের শীতকালীন সময়টা মার্চ পর্যন্ত শুরু হয় ধরেন প্রায় সেপ্টেম্বর অক্টোবর থেকে, এগুলো কিন্তু অলরেডি গন গতবারই। এবারও কিন্তু একই অবস্থার মধ্যে আমরা ধাবিত হচ্ছে। আমি জানি না যে আগামীতে সেরকম কোনো আশার বাণী আমরা শুনবো কিনা। এবং পর্যটন মন্ত্রী যে কথাটি বললেন যে ইমেজ সংকট যেটা হয়ে যাবে পরবর্তীতে, সেটা আসলে কাটিয়ে ওঠাটা তো খুব কঠিন হয়ে যাবে আপনাদের জন্য। দেখুন, একটা জিনিস হলো যে পর্যটন শিল্প কিন্তু শুধু ব্যবসায়িক বা অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সীমাবদ্ধ নয়। পর্যটন শিল্প এমনই একটা জিনিস কিন্তু কান্ট্রির ইমেজকে ক্যারি করে অলওয়েজ, এভরিওয়্যার। আমাদের বড় বড় খেলা হয় তখন পর্যটন শিল্প দেখায়, এবং দেখবেন যে বড় বড় সামিটগুলো একবার হয়েছিল কক্সবাজার ইন্টারন্যাশনাল সামিটস, তো ওরা সেই সব পর্যটন শহরে কিন্তু সেই সামিটগুলোকে বিকজ সেই জায়গাগুলোকে তুলে ধরার জন্য কান্ট্রির ইমেজটা ওতপ্রোতভাবে পর্যটন শিল্পের সঙ্গে জড়িত। কিন্তু সেটা তো অলরেডি ড্যামেজ হয়েছে যখন ক্যান্সেলেশন হচ্ছে। এবং রিসেন্টলি যেটা হয়েছে আপনি শুনলে অবাক হবেন যে পার্বত্য চট্টগ্রামে এখন বিদেশিরা যেতে গেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় 1 মাস, এটা কি সম্ভব? অ্যাপ্লাই করে 1 মাস পরে আসবে, কোথাকার জিনিস কোথায় যাবে, এটা একটা ইম্পসিবল ব্যাপার। বাট হাউএভার আমরা তো রিয়ালিটির সঙ্গে এগোতে হবে। জি, আমরা পরে আসছি তোরাব ভাই, আমরা বিরতির পর আপনার কাছে আসবো। প্রিয় দর্শক, আমরা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমরা ফিরে আসছি নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। আমরা আজকে আলোচনা করছি রাজনীতি, অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য নিয়ে। আমরা এখন যে আমরা দেখতে চাই যে ফুলের যে বাজারটি রয়েছে এবং নার্সারির কি অবস্থা, সেটি আমরা একটু দেখে আসবো। সাভার এবং আশুলিয়া থেকে আমরা একটু ঘুরে আসবো, সেখানে কয়েকজন ফুল চাষি এবং নার্সারির মালিক কথা বলেছেন। তারপর আমরা তোরাব ভাইয়ের কাছে আমরা যাব। তো অবরোধে আমরা বেচতে পারি না, দেখা যাচ্ছে অনেক মাল নষ্ট হইতেছে, কাস্টমার ঢাকা থেকে আসে না, অনেক ক্ষতিগ্রস্ত আর কি। অনেক মাল নষ্ট হয়ে গেছে, ওয়ান টাইম ফুল তো সব নষ্ট হয়ে যায়, ফোটা পরে শেষ হয়ে যায়, ফুল ফোটা শেষ, গাছও শেষ, নষ্ট হয়ে যায়, না আর বেচা যায় না। আমরা করছি তো অনেক, আমরা এই হরতাল অবরোধ না হলে অবশ্যই বেচতে পারি, প্রত্যেকবারে বেশি, এবার আর বেচতে পারি নাই, ফুলটা ফোটা শেষ, গাছটাও শেষ, ফুলও শেষ, নষ্ট, সব ফেলার নেই আর কি। এর মতো অনেক হাজার হাজার সারা লক্ষ লক্ষ টাকা মাল মনে করে ফেলার নিয়ে গেছে আমার। কেমন হয়েছে ক্ষতি? আমার 7-8 লাখ টাকা ক্ষতি হয়ে গেছে। আমার তো 1 মাসেই তো বিক্রি, আমরা বিক্রিটা আমরা জানুয়ারি মাসেই, ডিসেম্বর থেকে জানুয়ারি শেষ পর্যন্ত বিক্রি, মানে বছরের এই সময়টা, জি এই সময়টাই বেশি ফুলটা চলে আর কি। সারা বছর আপনারা গাছ তৈরি করেন? জি সারা বছর তৈরি করে আমরা এই 1-1.5 মাসে বেশি আর কি। ফুল কলি আসা, ফুল ফোটার সঙ্গে সঙ্গে বিক্রি করতে হবে, বিক্রি করতে না পারি তাহলে মনে করেন নষ্ট। তো আমরা তো মনে করেন শুরু করছি আমরা এই নভেম্বরে শুরু করছি, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি আমরা শুরু করছি 3 মাস আগে, 4 মাস আগে। মূল বিক্রিটা আমরা ডিসেম্বর, জানুয়ারি, তো এই সময়টা আমরা সমস্যায় পড়ে গেছি বেশি। গত বছর তো আপনার 300 ফুল এক বান্ডি, ওটা আপনার 3000-4000 টাকা বিক্রি করছি। মনে করেন এই ফুল তো বাহিরে যায়, চিটাগাং যায়, নোয়াখালী যায়, ফেনী যায়, আপনার গাড়ি না চলতে পারলে তো ফুল বাইরে যেতে পারবো না। এই যে মনে করেন 20 দিন আগেই তো মনে করেন তখন তো শীত ছিল, তখন মনে করেন আমরা গেছে বছর এই যে সিজনটা গেল যে 50 টাকা বিক্রি করলাম,
ওই সময় আপনার বিক্রি করছি 800-900 টাকা, 1000 টাকা বিক্রি করছি। কিন্তু এইবার এই শীতের সময় ফুল বিক্রি করছি 50-60 এরকম হরতালের। হ্যাঁ 300 ফুল এক বান্ডি 300 ফুল 50 টাকা বিক্রি করছেন? হ্যাঁ 50 টাকা 60 টাকা হরতালের জন্য। মনে করেন এই যে পানি সার মানে কীটনাশক দিতে হয়, এটার মাপ নাই। এই কদিন আগে সার দিছি, দেখা যায় দেখছেন 3 দিন আগে সার দিছি। মনে করেন আমাদের এই বিল ইউনিয়ন এই প্রপারে মনে করেন আমাদের ইনকাম রাস্তায় একটা গোলাপ, আর কোনো আমাদের ইনকাম রাস্তা নেই। এটা না বিক্রি আমাদের এই বিল ইউনিয়নের লোকের চলাফেরা কঠিন হয়ে যাবো। প্রথম থেকে হরতাল অবরোধ, তাতে মনে করেন আমাদের মহল্লার অবস্থা খারাপ। মানুষের অনেক মনে করেন কিছু লোক আছে মনে করেন এই খেতে কাজ করে খায়, ফুল না বিকলে লোক কাজ করে কী হবে? ওই লোকটা দাম নেমু ফুল বিকলেছেন তার টাকা দেবো, ফুল বিকে কাজ করে টাকা দেবো করছেন, লাস্টে লোক নেই না। মানে একটা ফুল বাগান 10টা লোক চলতে পারে, যে করছে সে আর 5টা লোক কাজ করে এই ক্ষেত্রে, সেটাও বন্ধ। মানে এলাকার পরিস্থিতি খুব খারাপ। জি তোরাব ভাই, আপনার কাছে আমরা যেতে চাই যে আসলে আমরা তো দেখলাম আর কি কি আছে যে তথ্যগুলি আমরা এখনো জানি না আপনাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা নিয়ে, হরতাল অবরোধে যেটা চলছে এখন। জি ধন্যবাদ। এই যে এখন আমাদের যে ব্যবসা, আমাদের হয়তো 2টা সিজন হচ্ছিল আমাদের মূল সিজন আমাদের ব্যবসার। একটা হচ্ছিল আপনার এই যে ফুলের শীতের সিজনে, আর একটা হচ্ছিল আপনার ফলের বা বোনাসের জন্য। এখন এই যে ধরেন ফলের বা বোনাসের পরেই তো আমরা এই যে এটা শুরু করছি আসলে আপনার নভেম্বর মাসের থেকে। তো নভেম্বর মাসের থেকে শুরু করলে যেমন ঢাকাতে বেশ কিছু অনুষ্ঠান হয়, তো সেই অনুষ্ঠানগুলো ধরার জন্য আমরা ওই বৃষ্টির টাইমে ভয় যে ওই টাইমে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই। তারপরও আশা করি যে যা ক্ষতি হইলেও আমরা সিজনটা ধরে রাখার জন্য চেষ্টা করি। যে ঢাকার ভিতরে যে ভালো ভালো যে অনুষ্ঠানগুলো হয় ওই অনুষ্ঠানে ফুল লাগে, আর ফুল না হলে তো মনে কোনো অনুষ্ঠানে সুন্দর হয় না, যেটা বাস্তব, যেটা সত্য কথা। তাতে দেখা যাইতেছে যে বৃষ্টির পরে মনে করেন আপনার যে যেমন ডিসেম্বর আছে, জানুয়ারি আছে, এখন তো যে ফেব্রুয়ারি এসে গেছে। এখন আজকে আমরা হরতাল পাইতেছি প্রায় 1 মাসেরও বেশি হয়ে গেছে। তো এই 1 মাসের মধ্যে মনে করেন আমাদের তেমন কোনো ভালো বেচা বিক্রি নাই। আমার নার্সারিতে এখন যে মাল, আমারটা আমি বলতেছি, এরকম তো আমাদের পুরো আশুলিয়া, সাভার কমপক্ষে এই সব কিছু মিলাই 1000-এর উপরে নার্সারি আছে। 1000-এর উপরে আছে আমাদের আশুলিয়া, সাভার, এই বাইফেল, নবীনগর, এই সবগুলো দিয়ে আমাদের পুরো ওই অঞ্চলটা পুরো সাভার। আপনারা পাইকারি বিক্রি করেন, ঢাকার নার্সারি মালিকরা নিয়ে যায়? আমরা পাইকারি বিক্রি করি। ঢাকা আছে, সিলেট আছে, চিটাগাং আছে, কুমিল্লা আছে, ফেনী আছে, ওটা দূর দূরান্ত থেকে আমরা, আমাদের এটা হলো আমরা হোলসেলার, আমরা এখানে হোলসেল করি, আমাদের কোনো খুচরা কোনো সেল নাই। খুচরা সেল যেমন ঢাকা শহরে আছে, ঢাকার ভিতর মনে করেন বিভিন্ন জায়গায় আমরা আইনে বিক্রি করে। এখন ঘরের থেকে যদি লোক যদি বেরোইতে যদি না পারে, এটা তো ধরেন যে পরিস্থিতি যা দেখতেছি আমরা টিভিতে বা পত্রিকায় যেভাবে দেখতেছি, এই হরতাল, বোমা, এই জ্বালাও পোড়াও ভাঙচুর, আর যেভাবে লোক মনে করেন মুক্তি যাচ্ছে, তো এইভাবে তো ঘর থেকে লোক বেরোতে পারে না। আর ঘর থেকে যদি লোক যদি বেরোতে যদি না পারে, তাহলে তো আর আমাদের এগুলা কিনবে কে? ফুল ছাড়া বিয়ে শাদী হয় না, ভালো কোনো অনুষ্ঠানও হইতেছে না ঢাকা শহরে, এত ফুল ভালো কোনো অনুষ্ঠানও হইতেছে না। যেমন মনে করেন যে 20 বছর এই মন্ত্রী বা প্রধানমন্ত্রী বা ভালো যদি কোনো অনুষ্ঠান, যেমন মনে করেন আমাদের এই যে কোনই হোক, ভালো একটা জায়গা হইলে গাছ লাগবে। যেমন আমরা যে কোনো জায়গায় যাই, গাছ লাগাই দেশ বাঁচাই। এখনো যদি মনে করেন আমরা যদি বেচা বিক্রি না করতে পারি বা লোক যদি না খাটাইতে পারি, তাহলে এই যে এখন আমার যে নার্সারিতে যে মাল আছে, প্রায় 10 লাখ টাকার উপরে মাল আছে আমার এখনো, কিন্তু মালগুলো আমি বিক্রি করতে পারতেছি না। হয়তো এই যে আপনারা সবাই টিভি দেখে হয়তো খেয়াল করে দেখতে পারবেন যে আমার মালগুলো দেখা যাচ্ছে কি পরিমাণ মালগুলো আটকা পড়ে গেছে। আবার এখন একটু রোদ্রের তাপমাত্রাটাও বেশি বেড়ে গেছে, ধরে রাখা যায় না, ধরে রাখা যায় না, পড়ে যাবে। আমরা আপনার নার্সারিরই আমরা দেখতেছি ছবিগুলি, কাজ করতেছে ছেলেরা। তো এই টাইম মতন যদি বিক্রি না করতে পারে, তাহলে তো আমার এটা বিক্রি চলবে না, স্টোর করার কিছু নাই। এবং এগুলো ওয়ান টাইম গাছ, মানে ফুল হয়ে যায় ওয়ান টাইম, ফুল আসলে ওয়ান টাইম। এটার একটা সীমা আছে, হয়তো এর মেয়াদও অল্প। দেখা যাচ্ছে আপনার ফুল ফোটার পরে
হয়তো 1 থেকে 1.5 মাস থাকি। তা সে 1.5 মাস তো আমাদের ওভার হয়ে যাচ্ছে এই হরতালের জন্য। আমাদের কোনো কাস্টমার আসতে পারতেছে না, বিক্রি করতে পারতেছে না। তারপরে যে এই কোনো কাস্টমার আমরা এই পর্যন্ত পাইতেছি না, বা আমরা এই পর্যন্ত কোনো ভালো মন মতন যা বিক্রি হয়তো দেখা যাচ্ছে অনেকে ঝুঁকিপূর্ণভাবে বেরোইতেছে, কিন্তু হয়তো দেখা যাচ্ছে সামান্য কিছু গাছ নিয়ে উনি চলে আসতেছে। তা দেখেন আমার নার্সারিতে প্রায় 16-17 জন কর্মচারী, ডেলি লেবারও আছে, পার্মানেন্টলি ভাবে 16-17 জন আছে। আজকে 1 থেকে 1.5 মাস আমার কোনো বেচা বিক্রি নাই এই হরতাল অবরোধের জন্য। গাড়ি ঘোড়া চলতেছে না, গাড়ি ঘোড়া কেউ নিয়ে আসতে পারতেছে না। এখন আমার লোকের বেতন আমি দিতে পারতেছি না। এখন লোকের বেতন যদি না দিতে পারি তাহলে এখন আমি কাজ কিভাবে করবো? তাহলে তো আমার সবগুলো আরো নষ্ট হবে, বিক্রিও হইতেছে না। সুতরাং এই লোকও রাখতে পারতেছি না, লোক রাখলে তো তাকে বেতন দেওয়া লাগবে। তা এখন কি করবো? এই যে সামনে আরো কতদিন চলবে, আরো কতদিন থাকবে, এটাও আমি তো নিজে বুঝতে পারতেছি না যে টিভির যে পরিস্থিতি। বা এখন আমি সবচেয়ে এটা খুশি হইতাম আমাদের রাজনীতিবিদ যারা আছেন আমাদের দেশের মাথাওয়ালা, তা ওনারা এটা বসে যদি একটা ফয়সালা শুরু হওয়ার ভিতরে যদি আসতেন, তাহলে আমরা যে গরিব মানুষ যারা আছি, বা আমরা এই দেখেন আজকে সবচেয়ে আমাদের বাংলাদেশের ভিতর বড় ব্যবসায়ী করছিল গার্মেন্টস শিল্প। গার্মেন্টস শিল্প যদি না থাকতো তাহলে আজকে হয়তো দেখা যাচ্ছে যে আমরা মনে হয় এই আমাদের দেশ এত বোধহয় হইতে পারতো না, এই এগিয়ে যেতে পারতো না। গার্মেন্টস শিল্পের জন্য আজকে দেখেন আমার নার্সারি শিল্পটা কিন্তু আছে, দাঁড়ায় গেছে। কিন্তু অনেক গার্মেন্টস পার্টি আমাদের কাছে মাল নিতেছে, অনেক গার্মেন্টস পার্টির কাছে আমরা বিক্রি করতেছি। আমরা নিজেরা যাইয়ে আমাদের যে মালি আছে আমাদের মালিদের লাগাই দিয়ে আসতেছি, বা সৌন্দর্য বর্ধন করতেছে। যে ভাইয়ারা যা আসেন ওনারা দেখে খুব খুশি হয় যে আমাদের এই বাংলাদেশে এত সুন্দর ফুল এটা আমরা বাইরেও দেখি নাই, আমাদের এই দেশে যা হইতেছে এটা বাস্তব, আমি নিজেও দেখছি। এই যেমন যে আমাদের আশুলিয়াতে একটা গার্মেন্টসের মধ্যে আমি গাছ লাগাই প্রতি বছর, আজকে প্রায় 10-12 বছর ধরে আমি দিতেছি। তা ওইটার মধ্যে যে গাছগুলো হয়, তারপরে যে আপনার বিমান বাহিনীর ভিতরে হয়তো বোধহয় ইন্টারনেটে দেখছেন, এই বিমান বাহিনীর ভিতরে মনে করেন যে ফুলগুলা বুঝছেন যে এত সুন্দর হয়েছে, আপনার চন্দ্রমল্লিকা, সোনোবল, ইমপেশিয়াম বা আনুষঙ্গিক অন্য ফুল এত সুন্দর আমি আগেও দেখি নাই, ইন্ডাস্ট্রি হিসেবে গ্রো করছে আর কি। জি জি জি। তা এখন সেই গাছগুলা এই যে প্রায় 1.5 মাস ধরে আমি বিক্রি করতে পারতেছি না। আমি তো বললাম যে আমার কমপক্ষে এখন যা আছে যেগুলো নষ্ট হইতেছে 8 থেকে 10 লাখ টাকার মাল হবে। জি তোরা ভাই ধন্যবাদ। আমরা একটা বিরতি নিয়ে আপনাদের কাছে আসবো। প্রিয় দর্শক, আমরা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমরা ফিরে আসছি নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে এলাম নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। আমরা সবুজ ভাই আপনার কাছে আমরা যেতে চাই যে এই যে সাম্প্রতিক যে সহিংসতাগুলো হচ্ছে এখন পর্যন্ত, এটার ফলে যে সবাই যেটা বললেন যে বাংলাদেশ একটা ইমেজ সংকটে পড়ে যাচ্ছে বহির্বিশ্বের কাছে, এবং সেখানে এটার একটা মানে সুদূর প্রসারী একটা প্রভাব থাকবে, এবং সেইখান থেকে বের হয়ে আসাটা তো অনেক কঠিন হয়ে যাবে বাংলাদেশের জন্য। হ্যাঁ, ঠিকই বলেছেন, আপনার সঙ্গে একমত। ইমেজ সংকটে ডেফিনেটলি আমরা পড়ে গেছি, এবং আমরা যে পর্যটন শিল্পের দুরবস্থার কথা শুনলাম, নার্সারির যেটা ফুলের যে ব্যবহার বাংলাদেশে গত কয়েক বছর যেভাবে বেড়েছে, এটা খুবই একটা পজিটিভ দিকে। সেখানেও আমরা দুরবস্থার কথা শুনলাম। আসলে সমাজ দেহের সব জায়গায় কিন্তু এর যা চলছে, বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতার কথাই যেটা বলছি, সমাজ দেহের সর্ব জায়গায় অঙ্গে কিন্তু সেটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে। আমি ঘুরে ফিরে সে একই জায়গায় যাচ্ছি। আমরা আজকে একটা কথা সত্যি বলতে চাই যে আজকে বাংলাদেশের অন্যতম দুই প্রধান নেত্রী বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা, আপনি দেখেন 1991 সনে এরশাদ পতনের যে আন্দোলন, ওনারা কিন্তু সেই নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু এরপরে যখন যে সংসদ হলো, তখন কিন্তু
কেয়ারটেকার গভর্নমেন্টের কোনো প্রভিশন কনস্টিটিউশনে ছিল না, এবং তখন কিন্তু আন্দোলন হচ্ছিল। আজকে যারা ক্ষমতায় আছেন তাদের নেতৃত্বে কিন্তু আন্দোলন হয়েছিল। তখনও কিন্তু অনেক সহিংসতার ঘটনা ঘটেছিল, হয়তো মাত্রার চেয়ে কম ছিল, কিন্তু সে তখন হয়েছে বলে এখন হবে সেটা আমি জাস্টিফাই করছি না। আমি যেটা বলছি যে তখন কিন্তু একটা 96 সনে একটি নির্বাচন হয়েছিল, সেটা খুবই ক্ষণস্থায়ী এবং সেটা একতরফা নির্বাচনে হয়েছিল, এবং সেটার মধ্য দিয়ে একটি কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশন ইনকর্পোরেট করে একটা পরবর্তী নির্বাচন হয়েছিল। যে নির্বাচনে 96 সনে দুটো নির্বাচন, যে আওয়ামী লীগ এখন তারাই কিন্তু ক্ষমতায় এসেছিলেন। পরবর্তী 2001 এবং 2008 একইভাবে আমাদের নির্বাচন হয়েছে। এবং দেখেন 2008-এ ক্ষমতা আসার পর বর্তমান যারা আওয়ামী লীগ সরকার বা এই জোট, এরপরে সুপ্রিম কোর্টের যে কথা বলা হচ্ছে যে কেয়ারটেকার গভর্নমেন্টের যে প্রভিশনটা আদালতের রায় বাতিল হয়ে গেছে, ওখানে একটা অবজারভেশন ছিল যে এরপরেও দুটি নির্বাচন কিন্তু সুপ্রিম কোর্টের অবজারভেশন ছিল যে কেয়ারটেকার গভর্নমেন্টের হওয়া দরকার ছিল, কিন্তু সেটাও আমরা দেখতে পেলাম না। সুপ্রিম কোর্টও, যদিও আমি এই বিষয়ে একটা কথা বলতে চাই যে রাজনীতির বিষয়টা কোর্ট দ্বারা নির্ধারিত হওয়া উচিত নয়, এটা আমি পিউরলি একটা পলিটিক্যাল বিষয় মনে করি। কেয়ারটেকার গভর্নমেন্ট থাকবে কি থাকবে না সেটা আমি অন্য সেই আলোচনা যাচ্ছি না। আমার কথা হলো সুপ্রিম কোর্টের সেই আলোচনাও যদি আমি ধরে নেই, সেই অবজারভেশন, তাহলে দুটি নির্বাচনও কিন্তু তত্ত্বাবধায়ক সরকার অধীনে হতে পারত, হলে আজকের এই সমস্যার উদ্ভব নাও হতে পারত। আমাদের আস্থার সংকটটা কি, যে যেটা বলা হচ্ছে যে অনেকে মনে করেন যে 2014-এর 5ই জানুয়ারি নির্বাচনে কেন বিএনপি আসলো না, তাদের সে আস্থাই ছিল না যে একটি পার্টি গভর্নমেন্টের অধীনে নির্বাচন করলে তারা জনগণের ম্যান্ডেটের যেই মানে প্রতিফলন যেটা ঘটবে সেটার রেজাল্ট তারা পাবে কিনা, সেই আস্থার সংকটের কারণেই কিন্তু যায় না। তো কাজেই আমি যেটা সবিনয় মানে এই প্রশ্নটা রাখতে চাই, আজকে যিনি ক্ষমতায় আছেন উনি কিন্তু একটি নিরপেক্ষ নির্বাচনের অধীনেই কিন্তু আজকে কিন্তু উনি ক্ষমতায় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তাহলে জনপ্রিয়তা যদি ক্ষমতা যাওয়ার মাপকাঠি হয়, তাহলে একই ধরনের আরেকটি নির্বাচনকে ফেস করে যেতে বাধা কোথায়? তখন আমরা বলি যে সংবিধান এটা সংবিধান সম্মত নয়, একসময় এটা সংবিধানে ছিল না। কাজেই আমরা আজকে যদি মূল রাজনৈতিক সমস্যার সমাধান করতে চাই, আমরা যদি রাজনৈতিক স্থিতিশীলতার কথা বলি, সেখানে কিন্তু অনেক কিছুই সংবিধানে নেই যেগুলি ইনকর্পোরেট করতে হয়, অনেক কিছু সংবিধানে যেগুলি সংবিধান থেকে বাদ দিতে হয়, সেটা পৃথিবীর বিভিন্ন দেশে আছে। কিন্তু তা আমরা কিন্তু বারবারই একই জায়গায় যাচ্ছি। সেই জায়গাটা হচ্ছে, আমরা যদি সত্যিকারের গণতন্ত্রের কথা বলি, তাহলে কিন্তু মানুষের যে পালস, এই যে আজকে পর্যটন শিল্পের কথা বলেন, সমাজের যে বিভিন্ন সমাজ দেহের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, তারা কি চায় সেটা সত্যিকার অর্থে রাজনীতিবিদদেরকে পালসটাকে নিয়ে উইথ অনেস্টি এবং উইথ কমিটমেন্টের সঙ্গে সেটা রিফ্লেকশন করা উচিত। এই কারণে, না হলে রাজনীতির জায়গায় থাকে না। আমি বারবার একই কথা বলছি। আজকে আবার দেখেন সেই জায়গাটার আমরা কিন্তু এখন নষ্ট করে দিচ্ছি। এই যে আমরা যে এখন নির্মূলের যে রাজনীতি শুরু করেছে, আমি এই কথাটা এই কারণেই বলছি যে আমাদের বাংলাদেশের বাস্তবতায় এটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। আপনি যত কথাই বলেন না কেন, এটা কিছু করার জন্য হয়তো আপনাকে দমিয়ে রাখা সম্ভব হবে, কিন্তু আবার এটা আবার সেই ডিসরাপশন শুরু হবে। কাজেই সেই জায়গাটা যাতে আমাদের যেতে না হয়, আমরা যাতে এই বাংলাদেশের যে 43 বছরের অর্জন, আমাদের অনেক কিছু পাওয়ার আছে। আমরা এই আজকে পৃথিবীতে বলা হয় এই শতক হচ্ছে এশিয়ার, সেই অর্থে বাংলাদেশের তো অনেক পটেনশিয়ালিটি ছিল, ওনারাই বলেছেন। তাহলে আমাদের সেই স্পেসগুলোকে কাজে লাগানোর জন্য এখানে তো কনসেনসাস অবশ্যই করতে হবে। শুধু পর্যটন শিল্পে কেন, পর্যটন শিল্পে করতে হবে, অর্থনীতির নানা সেগমেন্টে করতে হবে, এবং রাজনীতির ক্ষেত্রে করতে হবে, অবশ্যই করতে হবে। আমি বারবারই ওই জায়গায় যাচ্ছি। আজকে দেখেন, এটা বাস্তব হলেও সত্য, আপনার 91 থেকে যদি আজ পর্যন্ত যে সংসদগুলো আমরা পেয়েছি, সেই সংসদগুলো যে সংসদ সাহিত্যের যদি দিকে তাকায়, আমরা যে খুব ভালো ডিবেট পেয়েছি কিন্তু তা নয়। কিন্তু তারপরেও আমি মনে করি এই অবস্থাটা একটা সকল মত এবং পথের সমন্বয়ে পার্লামেন্ট থাকা উচিত, ডিবেট হওয়া উচিত, এবং এর মধ্যে দিয়ে আমাদের ট্রায়ালস অ্যান্ড এররের মধ্যে দিয়ে আমাদের একটা জায়গা হতে যেতে পারবো। আমরা যে খুব ভালো সংসদ উপহার দিতে পেরেছি আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আমি কোয়ালিটি পার্লামেন্টের, যেহেতু বাংলাদেশের বয়স 43 বছর, এখন থেকে 50 বছর পরে হয়তো এই প্রক্রিয়া যদি অব্যাহত থাকে, আমরা হয়তো একটা ভালো সংসদ পাবো, কোয়ালিটি সংসদ পাবো। কিন্তু আজকে যারা রাজনীতির নেতৃত্ব দিচ্ছেন, যারা গণতন্ত্রের রাজনীতির কথা বলছেন, ওনারা যদি সেই জায়গায় না যেয়ে
আমাদের পেরিফেরিয়াল জিনিসগুলোতে যদি বেশি আটকে থাকেন তাহলে কিন্তু মূল জায়গায় যাওয়া হবে না। বারবার আমি এক কথা আবারও যাচ্ছি যে আমার কাছে আজকে যে এই ভাই যে ফুলের কথা বললেন, রাজনীতিবিদদেরকে আমি আশা করব ওনারা অবশ্যই ফুল ভালোবাসেন, তারা ফুলকে আরও বেশি ভালোবাসুন। ফুলকে বেশি ভালোবাসতে পারলে মানুষকে ভালোবাসতে পারবে, মানুষকে ভালোবাসতে পারলে আমার মনে হয় সবাইকে অ্যাকোমোডেট করতে পারবে। সেই অ্যাকোমোডেশনের জায়গাটা তৈরি করতে হবে। আর যদি এখন যে অবস্থা চলছে, আমরা এক পক্ষ থেকে শুনছি যে কোনো সংলাপেই আমরা করব না, আরেক পক্ষ তারা আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন। এই অবস্থা যদি চলতে থাকে, অস্ত্রের ভাষায় যদি আপনি যদি সব কিছুকে নিয়ন্ত্রণ করতে চান, তাহলে হয় কি, এটা থিওরির কথা। সমাজ যখন অস্থির হয়ে যায়, যখন সহিংসতা সমাজকে ধুকে ধুকে খায়, তখন যে অস্ত্র, যে আর্মসের মধ্য দিয়ে, অস্ত্র আমি ব্যবহার করছি, সে এই অস্ত্র একটা সুপিরিয়র অস্ত্র দ্বারা আপনি একসময় অবদমিত হয়ে যাবেন। এটা কি হবে, কিভাবে হবে, আই ডোন্ট নো, বাট এটা খুবই খারাপ কথা। কিন্তু আমি খারাপ কথাটা হয়তো এইভাবে বলতে চাই যে আমরা সবাই একটা ভালো আগামীকাল চাই। আমরা কখনোই চাই না যে সমাজে এই ধরনের সহিংসতা থাকুক, বাংলাদেশে তো নয়, এবং সেই জায়গায় যাই যাতে আমাদের ওই এখন যে অস্ত্রের যে অবস্থা আমরা দেখছি, জনজনানি দেখছি, সেটা যাতে অন্য একটা সুপিরিয়র অস্ত্রের মাধ্যমে সেটা অবদমিত না। রাশেক ভাই, আমরা আপনার কাছে যেতে চাই। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে বিএনপি জামাত জোটের কর্মকাণ্ডকে তিনি বলেছেন জঙ্গি ও সন্ত্রাসী কার্যকলাপ হিসাবে, এবং তিনি বলেছেন তিনি তাদেরকে দানব হিসেবে আখ্যায়িত করে কোনো ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন। আমি একটু এই কথার উত্তর চলে আসবে আমার বক্তব্যে। সবুজ ভাইয়ের সাথে আমার একটা জায়গায় মিল তৈরি হয়ে গেল। আমি খুব আনন্দিত যে তিনিও দেশের ভালো চান, আমরাও দেশের ভালো চাই, আমরা শান্তি চাই। আর আজকে আমি সত্যি নিজেকে সম্মানিত বোধ করি এই জন্যে যে আমি খুবই ছোট্ট নগণ্য একজন রাজনৈতিক কর্মী হিসেবে বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের ফুল চাষ, ফুল ব্যবসার সাথে যিনি জড়িত, আপনি আপনার অনুষ্ঠানে নিয়ে এসেছেন, এটা সত্যি বিরল। অন্যান্য টক শোতে বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা পরিশ্রমী মানুষ, প্রান্তিক পর্যায়ের মানুষদেরকে নিয়ে আসা হয় না। এবং জননী ভাই আছেন এখানে আভ্যন্তরীণ পর্যটনের খুবই প্রাসঙ্গিক একটি বিষয়। আই ফিল অনার্ড, আপনাকে ধন্যবাদ। এবং আমি আশা করি আরো অন্যরা আজকের এই উদাহরণটি অনুসরণ করবে। তার মধ্যে দিয়ে বাংলাদেশের সত্যিকার দুঃখী পরিশ্রমী মানুষ যাদের জন্য এই দেশ স্বাধীন হয়েছে, তারা তাদের মনের কথাগুলো বলতে পারবে। আর সবুজ ভাইকে ধন্যবাদ যে অ্যাটলিস্ট আমরা সকলে তো শান্তি চাই, কিন্তু কিছু সত্য এখানে উল্লেখ না করলেই না। দেখুন, 91 সালে জাতীয়তাবাদী দল ক্ষমতায় এসেছে, সংবিধানের প্রভিশন না থাকা সত্ত্বেও তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে এসেছে, শাহাবুদ্দিন সাহেব তখন ছিলেন। পরবর্তীতে 96 সালে আওয়ামী লীগ এসেছে, 2001-এ আবার জাতীয়তাবাদী দল এসেছে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই যে 3টি নির্বাচন আমি উল্লেখ করলাম, কোন নির্বাচনই কোন দল গ্রহণ করেন নাই। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের ডিজাইন এবং ডিভাইসে এমন কোন একটা সমস্যা আছে যে অনন্তকাল ধরে এই প্রক্রিয়া চললেও কোন রাজনৈতিক দল এর ফলাফল মেনে নেবে না। 1, 2 নাম্বার, 2008-এর যে নির্বাচন, তার বিশেষত্ব কি? যে একই রাষ্ট্রপতি, একই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। এই যে একটা ডাইলেমা, এই যে একটা সমস্যা, এই সমস্যার মধ্যে দিয়ে যেটা হলো যে একটি তৃতীয় শক্তি সুযোগ নিয়ে নিল এবং দীর্ঘ 2 বছর বিভিন্নভাবে আমরা বলে থাকি যে বাংলাদেশের মানুষ, জনগণ বিভিন্ন বিচারহীনতা, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিল। অর্থাৎ এটাকে যে খুব স্বর্ণযুগ বলা যায় তা কিন্তু না। আমি আশা করি সবাই আমার সাথে একমত হবেন। এখন আমাদের সাবেক প্রধান বিচারপতি জনাব খায়রুল সাহেব তার রায়টি কি দিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে? কেন বিচার ব্যবস্থা, বিচারালয় এবং বিচারকদেরকে এই ব্যাপারে সিদ্ধান্ত দিতে হলো সেটা আমি এক্সপ্লেইন করে দিচ্ছি। তিনি রায়ে বলছেন যে তত্ত্বাবধায়ক সরকারের কোনো প্রয়োজন নেই, কিন্তু তার অবজারভেশন, পর্যবেক্ষণ, যে আরো 2 বার রাখা যেতে পারে। অবজারভেশন অর্থাৎ এটা বাইন্ডিং না, এটা মানতে হবে তা না, এটা আইন নয়, এবং এর সিদ্ধান্ত সংসদই নিবে। অর্থাৎ সুপ্রিম কোর্ট তার জায়গা থেকে সংসদের সার্বভৌমত্বকে সম্মান দেখালেন, যেটা করার কথা। কিন্তু সবচেয়ে বড় কারণটা হচ্ছে খায়রুল সাহেব আরেকটা কথা বলেছিলেন যে অবশ্যই বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের সাথে বিচার ব্যবস্থার সকল মানুষকে বাইরে রাখতে হবে। কেন? এই দেশের শাসন ব্যবস্থা বিভিন্ন সময় আমরা দেখেছি দুর্নীতিতে আচ্ছন্ন। যেখানে টাকা পয়সার লেনদেনের ব্যাপার আছে, ক্ষমতায় গেলে আপনার জীবন খুব সহজে, ভাই আপনার মতো পরিশ্রম করা লাগে না, একটা সই দিলেই কোটি কোটি টাকা চলে আসে। সেখানে আমরা যদি এই বিচার ব্যবস্থায় সম্পর্কিত সকল বিচারকদেরকে নিয়ে টানা হেঁচড়া করা শুরু করি, যেই বিচার ব্যবস্থা, যেই আদালত আপনার, ওনার, আমাদের সকলের শেষ আশ্রয়স্থল, সেখানে কি কিছুটা হলেও বাংলাদেশের সচেতন জনতা সেই বিচার ব্যবস্থা কলুষিত হওয়ার সম্ভাবনা দেখে না?
সেই প্রেক্ষাপট থেকেই প্রধান বিচারপতি রায় দিয়েছেন যে বিচার ব্যবস্থাকে বাইরে রাখতে হবে এবং তত্ত্বাবধান প্রয়োজন নেই। এবং আমি বারবার বলতে চাই, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি তত্ত্বাবধায়ক সরকার উড়িয়ে দেননি। তিনি বলেছেন বাংলাদেশ আজ এত গুরুত্বপূর্ণ যে $1100 আমাদের মাথা পিছু আয়, 19,500 বর্গ কিলোমিটার নতুন সম্পদশালী একটি সমুদ্র এলাকা আমাদের কাছে এসেছে, গ্যাস কয়লা কি নেই আমাদের কাছে, অদম্য মানুষ, খালি হাতে যুদ্ধ করা মানুষের দেশ, আমরা কোটি কোটি বিলিয়ন ডলার আয় করি। সেখানে তিনি শুধু বলেছেন আজকে পৃথিবীর আন্তর্জাতিক মণ্ডলের প্রাসঙ্গিকতা এবং গুরুত্বের কারণে বাংলাদেশের ক্ষমতাভার, শাসনভার, দায়িত্ব 1 সেকেন্ডের জন্য জনপ্রতিনিধিত্ব নেই এমন কারো হাতে দেওয়া যাবে না। অর্থাৎ তিনি বলেছেন বেগম খালেদা জিয়া আপনি আসুন, স্বরাষ্ট্রমন্ত্রী হন, আপনি আরো 5টি মন্ত্রণালয় নিন, কিন্তু তাদের সকলকে সংসদ সদস্য হতে হবে। তত্ত্বাবধায়ক সরকার তিনি প্রস্তাব করেছেন, শুধু বলেছেন সদস্যরা হবেন সরাসরি জনগণের ভোটে নির্বাচিত। একটি যৌক্তিক যুগোপযোগী রাজনৈতিক সময়ের প্রয়োজনে নিরূপণ করা একটি ফর্মুলা তিনি গ্রহণ করলেন না। এমনকি আমি এটাও বলতে পারি যে সংলাপে গিয়ে উনি বলতে পারতেন যে আরেকটু সংশোধন করুন, আরেকটু পরিবর্তন করুন, আরেকটু পরিবর্তন করুন, তাহলে কিন্তু আমার মনে হয় সমস্যা আজকে এই জায়গায় আসতো না। এখন উনি যেটা বলছেন যে রাইট নাও সংলাপ ছাড়া কোনো সমাধান নাই, আমি ভাই এই দুজনকে জিজ্ঞেস করতে চাই যারা টিভির সামনে আছে তাদেরকে। তোফায়েল আহমেদ বলেছেন যে সংলাপ হয় রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে, সন্ত্রাসীদের সঙ্গে। এক্স্যাক্টলি, আমি যাচ্ছি সে জায়গায়। যদি পেট্রোল বোমা শখানেক মারার মধ্য দিয়ে 61 জন বা 65 জনকে পুড়িয়ে মারার মধ্য দিয়ে যদি আপনি সংলাপে বসতে পারেন, তাহলে কি এই দেশের একটা চল তৈরি হয়ে যাবে না? রাশিক ভাই, আমরা ব্রেক নিয়ে আপনার কাছে আসি। প্লিজ। প্রিয় দর্শক, আমরা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমরা ফিরে আসছি নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। আমরা রাশিক ভাই আপনার কাছে আমরা যেতে চাই। তো আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে মূলত এরকম যে যদি নাশকতা করে 100টি পেট্রোল বোমা ফাটালেন এবং প্রায় 60-65 জনকে পুড়িয়ে মারলেন, এটা যদি আপনাকে সংলাপে নিয়ে যেতে সক্ষমতা দেয়, তাহলে দর্শকদের নিজের মনের কাছে প্রশ্ন করতে হবে যে আগামী দিনেও এরকম কোনো অপশক্তি কি একই কাজ করবে না। অর্থাৎ যখনই ছোট বাচ্চার মতো আমার কোনো কিছু ভালো লাগবে না, আমার হাতের তখন অস্ত্র হবে একটি পেট্রোল বোমা, এটা তো হতে দেওয়া যায় না। সরকারের অবস্থান খুব পরিষ্কার, নাশকতার সাথে কোনো সংলাপ নেই। আর সেই নাশকতার সাথে জাতীয়তাবাদী দল জামাতে ইসলামী জড়িত থাকে, তাহলে তো সংলাপের প্রশ্ন আসে না। আমি অ্যাটলিস্ট ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং আমার মতো কোটি কোটি মানুষ বিশ্বাস করে যে জামাতে ইসলামী এবং জাতীয়তাবাদী দলের কারণে এই নাশকতা সমস্ত দেশে হচ্ছে। তারপরেও যারা এ নিয়ে দ্বিমত পোষণ করেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আসলে এই নাশকতার মধ্যে দিয়ে সত্যিকার অর্থে কে লাভবান হওয়ার সম্ভাবনা আছে সেটা নিরূপণ করলেই তারা বুঝতে পারবেন এটা হওয়া ঠিক কি না ঠিক। আর সবুজ ভাই একটা কথা বলেছেন যে নাশকতা চলতে থাকলে শুভ শক্তি নাকি হারিয়ে যাবে। আমি শুধু এই জায়গায় একটা কথা বলতে চাই যে আজকের আধুনিক বিশ্বের অন্যতম পুরোধা গণতান্ত্রিক দেশ অর্থাৎ ইংল্যান্ড, ইউনাইটেড কিংডম বা গ্রেট ব্রিটেন, যুক্তরাজ্য, সেখানে প্রায় 20-25 বছর আগে সিন ফেইন একটি রাজনৈতিক দল এবং তার একটি অংশ আইরিশ রিপাবলিকান আর্মি, আপনারা জানবেন যে নাশকতা শুরু করেছিল। অর্থাৎ তারা বিভিন্ন মলে, শপিং মলে, দোকানপাটে, গাড়ির ভিতরে রেখে রেস্তোরাঁয় বোমা ফুটাচ্ছিল। সমস্ত গ্রেট ব্রিটেনের মানুষ ঐক্যমতে পৌঁছেছে যে যতদিন ধরে নাশকতা চলবে কোনো সংলাপ আসতে পারে না। আজ আমি দর্শকদেরকে বিনয়ের সাথে, সম্মানের সাথে জানান দিতে চাই যে সমস্ত ইংল্যান্ডে, এই আধুনিক সভ্য দেশ, গণতান্ত্রিক দেশ, সেখানে আইরিশ রিপাবলিকান আর্মির কোনো অবস্থান নাই, সেখানে সিন ফেনের কোনো অবস্থান নাই। বাংলাদেশের মানুষ সুন্দরকে ভালোবাসে, নাশকতাকে ঘৃণা করে। যেই রাজনৈতিক দল নাশকতাকে ক্ষমতায় যাওয়ার জন্য ব্যবহার করবে তারা অবশ্যই অবশ্যই নিশ্চিহ্ন হবে। তোরাব আলী ভাইয়ের জন্য শুধু বলতে চাই, একটা ফুলের পাপড়ি পড়ে গেল খারাপ লাগে, সেখানে আগুন দিয়ে যেখানে পুড়িয়ে মারা হচ্ছে, সেখানে ভাই আপনার ফুলের গুরুত্ব জাতীয়তাবাদী দল বা জামাত ইসলামী বুঝবে কিভাবে? কুমিল্লার চৌদ্দগ্রামে কয়েকজন ইয়াং ছেলে অভ্যন্তরীণ পর্যটন করে বাড়িতে ফেরার পথে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছিল। যেখানে ওই তাজা সৃজনশীল প্রাণ, উজ্জীবিত প্রাণের কোনো মূল্য নাই, সেখানে ভাই আপনার আভ্যন্তরীণ পর্যটনের কথা চিন্তা করার সময় আসলে কারো নাই। এগুলাই বাস্তবতা। সবশেষে শুধু বলতে চাই, ডক্টর মার্টিন লুথার কিং একটা কথা বলছিলেন যে অ্যাজ ম্যান উই হ্যাভ টু ইভলভ বিকজ human beings do have conflicts and in each conflict we must reject revenge and aggression.
and the basis of that evolution would be love. এই কথাটা মানে হচ্ছে যে মানুষকে বিবর্তন এর হতে হবে, মানুষের ভিতরে সংঘাত থাকে, সংঘাতের একটি খুব বড় অংশ হচ্ছে প্রতিশোধ নেওয়া এবং আঘাত করা, কিন্তু আমাদেরকে পরিত্যাগ করে এর ভিত্তি হবে ভালোবাসা। এই কথা আমি এই কারণে বললাম যে জাতীয়তাবাদী দল বাংলাদেশের 90% বেশিরভাগ মানুষ মুসলমান। আপনার কিছুদিন আগে তুরাগ নদীর পারে আপনার যে কি বলে ইজতেমা হয়ে গেল, সেই ইজতেমায় বাংলাদেশের ধর্মপ্রেমী ধর্মভীরু মুসলমানদের প্রতি ভালোবাসা দেখিয়ে তিনি অবরোধ উঠাতে পারেন নাই। আমাদের দেশের 15 লক্ষ ছেলে মেয়ে, তাদের সম্ভাবনা, তাদের পড়ালেখার প্রতি ভালোবাসা দেখিয়ে অবরোধ উঠাতে পারেন নাই। শুধু তাই না, আমার খুব কষ্টই লাগে যে বেগম খালেদা জিয়া তার সন্তান মৃত্যুবরণ করার পরেও যাতে সমস্ত দেশ থেকে কিছু ভক্ত অনুসারীরা এসে তার জানাজা অংশগ্রহণ করতে পারেন, সেই সুযোগটাও না দিয়ে অবরোধ তুলে নেন। আমি আর কি বলবো, ভালোবাসাই হোক আমাদের আগামী দিনের রাজনীতি। রেজাউল ইকরাম ভাই, সেটা হচ্ছে যে রাজনীতিবিদরা জনগণের জন্য রাজনীতি করেন। আজকে হরতাল অবরোধের কারণে, পেট্রোল বোমায় মানুষ দগ্ধ হয়ে যাওয়ার কারণে সব জায়গায় বিপর্যস্ত হয়ে গেছে, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য সব জায়গায় একটি নেতিবাচক অবস্থা। তাহলে এই রাজনীতিটা আসলে ওনারা কাদের জন্য করেন? ভাই, আমি খুব আশাবাদী লোক। আমি বিশ্বাস করি এখনো যত ঝড় ঝঞ্ঝায় আসুক না কেন, এদেশ একদিন সিঙ্গাপুর, মালয়েশিয়া সবকে ছাড়িয়ে যাবে। এই ব্যাপারে আমি মানে অত্যন্ত বিশ্বাসী। এবং সবচেয়ে বড় কথা হলো, দেখেন এত কিছুর পরেও এই মেহনতি মানুষের কারণে কিন্তু দেশটা এগিয়ে যাচ্ছে। এটা বোধহয় সম্ভব হয়েছে এই কারণে যে প্রাকৃতিক যে আমাদের যে দুর্জয় বিপর্যয় আছে সেগুলোকে মোকাবেলা করতে করতে আমাদের মধ্যে বোধহয় একটা প্রতিরোধ গড়ে তোলার একটা সম্ভাবনা এসেছে। না হলে এর পরেও কিভাবে একটা দেশ এগিয়ে যায় এটা ভাবতে অবাক লাগে। আমি মনে করি প্রতিটা ধর্মী কথাই যখন শান্তি কথা বলে, আমি মনে করি প্রতিটা রাজনৈতিক দলেই চায় দেশকে ভালোবাসে, দেশে এগিয়ে যাক। এবং ভাইদের কথা শুনে যা মনে হয়েছে, এবং এই কথাটাই আমি বিশ্বাস করি যে শুধুমাত্র ক্ষণস্থায়ী একটা সলিউশন ইলেকশন করলে হবে না। বেসিক যেগুলো জিনিস আছে এগুলোকে সবকিছু একত্রিত করে আমরা কিভাবে চলবো আগামী দিনে। এই যে মনে করেন আজকে যদি অন্য একটা দল ক্ষমতা আসে, দেশের পাবলিকের টাকায় খরচ করে যে রাস্তাঘাট আছে সেগুলো বন্ধ হয়ে গেল প্রজেক্ট, মনে করেন কিভাবে কি হবে, দেশ তো তঙ্কে দাঁড়াবে। বেসিক কতগুলো জিনিসের যদি আমরা, যেরকম আমাদের সোজা বলেছেন যে পার্লামেন্টের কি অবস্থা, এগুলো জিনিসগুলো ঠিক করতে হবে যে আমরা কিভাবে আগামীতে এগিয়ে যাব। এবং তাহলেই আমার মনে হয় দীর্ঘমেয়াদী এবং সবার জন্য শান্তি আসবে, এরকম একটা পথে আমরা এগিয়ে যেতে পারবো। এই ব্যাপারে আমি অত্যন্ত কনফিডেন্ট। তবে একটা জিনিস কি, যে আমাদের সমাজ এতভাবে বিভক্ত, কোন যারা এখন নিরপেক্ষ লোকরাই এখন মধ্যস্থতা করতে পারে, যারা প্রকৃত অর্থে, কিন্তু সেই লোকটি খুঁজে পাওয়া খুব কঠিন এখন। কারো না কারো গায়ে কোনো না কোনো রং লেগে আছে। অতএব সেইরকম একটা মধ্যস্থকারী যদি আমরা পেতে পারি, গ্রহণযোগ্য ব্যক্তিত্ব সবার কাছে, তারা ডেফিনেটলি যদি এগিয়ে আসেন, আর যদি এগুলো প্রকৃত অর্থে মানে অনেক সম্মুখ মানে দেখে যদি কোনো একটা ঐক্যমতে পৌঁছতে পারে, তাহলে দেশ অবশ্যই এগিয়ে যাবে। তোরাব ভাই, আমরা আপনার কাছে যেতে চাই যে আপনি হয়তো আজ থেকে 15 বা 20 বছর আগে নার্সারির সামান্য একজন কর্মচারী ছিলেন, তারপর আপনি নিজে আশুলিয়াতে আপনি নার্সারি করেছেন, আপনার 5-7 জন কর্মচারী এখন নার্সারির মালিক, তিলে তিলে একটি নার্সারি আপনি করেছেন, এবং আরো অসংখ্য মানুষ সাভার বা আশুলিয়াতে পাওয়া যাবে। এখন আপনাদের ব্যবসা বাণিজ্যে আপনাদের যে অবস্থাটা, মানে এটা এখন কি করা যায়? জি, এখন যে কথা বললেন, দেখেন আমি অনেক পরিশ্রম করছি। আমি যখন দেশের থেকে আসি তখন আমি খুবই ছোট ছিলাম, খুব কম বয়স ছিল আমার। তা হয়তো আমাদের ওনাকে অনেকেই চিনেন, SM মোহাম্মদ কামাল উদ্দিন সাহেব, শর্ট করে বলেন। উনি কৃষিবিদ ছিলেন আর কি। তো ওনার কাছে আমি সর্বপ্রথম আমি এই কাম শেখার জন্য বা ইসের জন্য আমি এই খামার বাড়ি নার্সারিতে ঢুকছিলাম, কৃষিবিদ নার্সারিতে। ওনার কাছে আমি কাম শিখে, তা আমার এক স্যার ছিলেন, ওই স্যারে আর কি আমাকে সাবান নিয়ে গেল। তো এই কাজের মধ্যে আমার খুব আশাবাদী ছিলাম যে আমি এরকম একটা কিছু করব। তা আমি যখন খামার বাড়িতে ছিলাম, বিদেশে এক ফরেনিয়ার আসছিলেন, তা বলছে যে তোমরা আমাদের মতন, ওনাদের ইসে বলছিলেন, উনি বাংলায় বললেন যে আমাদের মতন তোমরা করতে পারবা না। তখন আমি বলছিলাম যে স্যার আমরা কেন করতে পারবো না? বলছেন না, তোমাদের এখানে কাজকর্ম বা তোমাদের উৎসাহ তো এতটা ভালো না। তো সেখানে আমার নিজের ভিতরে একটা অনেক আশাবাদী ছিলাম যে ইনশাল্লাহ বিদেশের থেকে এই বাংলাদেশের মাটিতে, অন্তত বিশেষ করে মাটিতে যা হয় আমাদের দেশে, সেইগুলা কেন ভালো হবে না, সেখানে আমার ওইরকম একটা ই ছিল।
তো ইনশাল্লাহ আজকে বিদেশিরা এসে স্বীকার করে গেছে যে আমাদের বাংলাদেশে বিদেশ থেকে আমাদের বাংলাদেশে গাছের কোয়ালিটি, সৌন্দর্য, পরিবেশ খুব ভালো। তোরব ভাই, আমাদের সময় একদম শেষ, আমরা একটু আজকে আপনার কাছে বিদায় নিচ্ছি। সামান্য অল্প একটু বলতে চাচ্ছি আমি সামান্য। তা আমার একটা জিনিস হলো যে আমাদের আজকে বাংলাদেশের যে রাজনীতিবিদ যারা আছেন ওনাদের কাছে আবার যদি আপনারা যদি ফুলকে যদি ভালোবাসেন বা ফুলকে যদি ভালোবাসে থাকেন তাহলে আজকে আপনারা এক জায়গায় বসে আজকে আমরা সাধারণ যে জনগণ যারা আছি আমাদের আপনারা মুক্তি দেন। যদি ফুলকে ভালোবাসে থাকেন, যদি গাছকে ভালোবাসে থাকেন তাহলে আমাদের সুযোগ দেন যাতে আমরা ভালোভাবে করতে পারি, আমরা যাতে ভালো আপনাদের দিতে পারি। আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানটি আজকে আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।